আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিফির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিব আফরোজ। আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী ৪১ মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ জন পরিচালকের নেতৃত্বে পৃথক ৩টি টিমও গঠন করা হয়। দুর্নীতি অনুসন্ধান করা হবে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জুনায়েদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী, নওফেল, গোলাম দস্তগীর, গাজী ছাড়াও বেশ কয়েকজনের নাম এই তালিকায় আছে। গেল 18 আগস্ট দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে আবেদন করেন এক আইনজীবী। এদিকে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিম খান যাতে বিদেশে যেতে না পারে সেজন্য পুলিশের বিশেষ শাখাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় চাঁদপুরের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ডাক্তার দীপু মনি, তার বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুদ টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত 15 আগস্ট মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 18 জুলাই সন্ধ্যায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র সহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখ সরকারের গড়া বেঞ্চ এ আদেশ দেন। এদেশে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সুমন তানভীরের রিপোর্টে বিস্তারিত। দেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত 4টি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতের এক রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের ৫৫ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার। আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি পেয়েছি। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধন করে শেখ হাসিনা সরকার। পঞ্চদশ সংশোধনী একটা প্যাকেজ। যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে। তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী সংশোধনীর মাধ্যমে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। সুমন তানভীর, RTV, ঢাকা।
12টি সিটি কর্পোরেশন সহ 323 পৌরসভার মেয়র, 494 উপজেলা ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তবে এখন এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অপসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। শূন্য হওয়া পদগুলোতে ডিসি ও ইউএনওদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রায় সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যান। মুখ থুবড়ে পড়ে নাগরিক সেবা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের আতিকুল ইসলাম, চট্টগ্রামের রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর AHM খায়রুজ্জামান লিটন, সিলেটের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, কুমিল্লার তাহসিন বাহার সূচনা সহ কাউকেই 5 আগস্টের পর দপ্তরে দেখা যায়নি। এমন বাস্তবতায় ঢাকার 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার। তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব। এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। এছাড়া 494 উপজেলার চেয়ারম্যানকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদ হারানো চেয়ারম্যানদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এদিকে আরেক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত 323 পৌরসভা মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে এবং সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কে কেমন, কার চিন্তাধারা কীরকম। এটা একটা বিরাট প্রক্রিয়া, যেটা অনেক ডিলেড প্রক্রিয়া। পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা জানান, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। শেখ হাসিনা সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি বিভিন্ন জায়গায় গোলযোগ করে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউএর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নেডের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আমির খসরু জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনীতি, ভঙ্গুর খাত, রপ্তানি সহ নানা বিষয়ে আলোচনার কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে। যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো
এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের 25তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় যোগ দেন ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, গণ অভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও স্থিতিশীল হয়নি, তাই বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে হবে দেশ সংস্কারে। আমরাও সংস্কার একই ধরনের, আপনারা দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তা আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। নেতিবাচক কোনো কথা বলে রাষ্ট্র সংস্কারের বিপত্তি না ঘটাতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ক্ষমা চেয়ে নিতে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়াও রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম 3 বছর চাওয়া হয়েছে। বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং আওয়ামী লীগের সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলিও চাওয়া হয়েছে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন, এই বিষয়গুলোতে আদেশও চাওয়া হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আবেদনের ওপর শুনানি হতে পারে। বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন 6 ব্যাংকের ঋণ বিতরণের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের 5 কোটি টাকার বেশি ঋণ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমার বেশি ঋণ আছে তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়ে 6টি ব্যাংককে চিঠি দিয়েছে। এদিকে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় 8 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়। এদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, 5 জন উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাকি 2 জন 2টি বিভাগের প্রধান। সম্প্রতি ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘ তদন্ত দল আসছে। তাদের সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলোর থেকেও তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ। রিপোর্ট করছেন তানভীর সুমন। অবশ্যই বলবো, আমার তো এমনি কান্না আসে কথা বলতে গেলে। ছেলেকে সাক্ষাৎ মৃত্যু উপত্যকা থেকে ফিরে আসতে দেখেও আত্মবিশ্বাস হারায়নি এসএসসি পরীক্ষার্থী নিশাতের বাবা মনির হোসেন। কেয়ারটেকারের চাকরি করে কোনো মতে সংসার চালানো বাবা স্বৈরাচারের পতনে যেন হেরেও জিতে গেছেন। তো কান্না তো বিষয় না, যে দেশটা যে আমার ওই স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, এই জন্য আমি খুব গর্বিত। আমি গর্বিত বাবা, এই জন্য আমি খুবই গর্বিত, কারণ আমার ছেলের রক্ত গেছে, তাতে আমার দুঃখ নাই। আমার ছেলের গাও শুকিয়ে গেছে, একদিন ভালো হবেই। আন্দোলনের সময় মৃত্যু উপত্যকা থেকে যান নিয়ে ফেরা অনেকেই এখনো চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে। সকালে আহত এসব রোগীদের দেখতে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। পুনর্বাসনের পাশাপাশি আন্দোলনের সময় ঘটা সব ঘটনার তদন্তেরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, দ্রুতই দেশে আসছে জাতিসংঘের একটি তদন্ত দল। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে। মানে ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প করবে, এই 3টা ব্যাপারে আলাপ হয়েছে। তবে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি
সচিবালয়ে আসা বিদেশি অতিথিরা। সুমন তানভীর, RTV, ঢাকা। রেলের টিকিট নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে, পাশাপাশি কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রেল সেক্টরের ভবিষ্যৎ করণীয় শীর্ষক বৈঠকে কথা জানান তিনি। বৈঠকে রেলের টিকিট কালোবাজারি রোধ, সময় মতন ট্রেন ছাড়ার ব্যবস্থা মনিটরিং জোরদার করা, রেলের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রেল সচিব MA আকমল হোসেন আজাদ, রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা 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 চলবে না, আগে চলছে, এটা 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 চলতে পারে না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স ইয়ে করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস ID এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা। সরকারের পতনের পর থেকে রাজধানী যেন পরিণত হয়েছে বিভিন্ন সংগঠনের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ আর মানববন্ধনের নগরে। সকাল থেকে সচিবালয়, শাহবাগ, পান্থপথ সহ বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন গুম হওয়া মানুষদের পরিবার আর চাকরি জাতীয়করণের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা। পথে নামেন ব্যবসায়ীরাও, ফলে দিনভর তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। বাবার খোঁজে সচিবালয়ের সামনে কন্যা মুনতাহা। বয়স তখন 3 বছর থাকলেও বাবার সাথে বলা শেষ কথাগুলো এখনো মনে আছে তার। 2015 সালে আমার সাথে শেষ কথা হয়েছে, এরপর আর কথা হয় না। 2015 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার পর আজও ফিরেনি মাজহারুল ইসলাম। আমরা এই যে মিন্টু রুট আইতাছি যাইতাছি, যত থানায় হাইকোর্টে মামলা করছি, অনেক কিছু করছি, আমার ছেলের কোথাও খোঁজাখুঁজি করে পাইনি। মাজহারুলের মতো গত 15 বছরে গুম হওয়া মানুষদের খোঁজ পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন স্বজনরা। সচিবালয়ের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে বিক্ষোভ করে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদেরকে সকল কাজ, আমাদের বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য সকল কাজ আমরা করি, কিন্তু আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে রাজস্বতে নেয়নি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের IGA ও তথ্য আপা প্রকল্পের কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যদের দাবিও চাকরি রাজস্বকরণের। জাতীয়করণের দাবি আমরা মামলা করছি, মামলাতে আমাদের রায় হয়েছে। 2011 সালে সরকার প্রজ্ঞাপন জারি করছে, আমাদের সেই দাবিটা সরকারের বাস্তবায়ন করে না। আমরা চাই আমাদের এই দক্ষ যত জনবল আছে, এই দক্ষ জনবল নিয়ে আমরা রাজস্বে যেতে চাই, এটাই আমাদের দাবি, একটাই দাবি শুধুমাত্র আমাদের। অবস্থান নেন 2009 সালে বিডিআর বিদ্রোহের সময়ে ট্রেনিংয়ে থাকা সদস্যরাও। 14-15টা বছর আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করেছি, কেননা আমরা অত্যন্ত মেধা এবং যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও বিভিন্ন বাহিনীতে যখন পরীক্ষা, রিটার্ন এবং দক্ষতার সঙ্গে এলাও হয়েছি, তখন আমাদের জানানো হয়েছে আপনারা এখানে ভর্তি হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা বিডিআরের 76তম ব্যাচের সৈনিক। এই একটা তকমা দিয়ে আমাদের বিভিন্ন প্রশাসন থেকে বিতাড়িত করা হয়েছে। রাজধানীর শাহবাগে একপাশে সড়ক অবরোধ করে চাকরি রাজস্বকরণের দাবি জানান কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। অপর পাশে মানববন্ধন করেন পরিবার পরিকল্পনার পেইড পিয়ার ভলান্টিয়াররা। বসুন্ধরা শপিং মলের সামনে ভাড়া কমানো সহ আরও কিছু দাবিতে আন্দোলন করেন ব্যবসায়ীরা। আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে পদোন্নতি, বৈষম্য নিরসন সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছেন বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা। 15তম ব্যাচ মাত্র 4th গ্রেডে চাকরি করে, ভিত্তি পদে 14 বছর অতিক্রম করার পরও তারা প্রমোশন পায়নি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কে নেমে আসায় রাজধানীর সড়কে তীব্র যানজট দেখা দেয়, চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। শরীয়ত খান, RTV, ঢাকা।
ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। দুপুরে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এই বিষয়ে কাল আইসিসির সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং, তবে বিসিবি সভাপতি পাপনের থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রাতের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।